নমস্কার সবাইকে। আজকে আমরা দেখব ফিগার অফ স্পিচ। ফিগার অফ স্পিচটা বেসিক্যালি হায়ার স্টাডিজের একটা টপিক, যেটা আমরা অনার্সে আগে পেতাম, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে হায়ার সেকেন্ডারিতেও ফিগার অফ স্পিচ দিয়ে কোয়েশ্চেন আসছে। তাই জন্য এখন বর্তমানে ফিগার অফ স্পিচটা একটা এইচএসএ স্টুডেন্টের কাছেও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে সবার আগে দেখে নিই হোয়াট ইজ এ ফিগার অফ স্পিচ। ফিগার অফ স্পিচ জিনিসটা আসলে কী? A figure of speech is a way of saying something in a creative or unusual way to make it more interesting or clear. অর্থাৎ কথায় বা লেখায় এমনভাবে শব্দ ব্যবহার করা হয় যাতে তা সাধারণের চেয়ে বেশি সুন্দর এবং আকর্ষণীয় বা অর্থপূর্ণ শোনায়। মানে একটা সেন্টেন্সকে ধরো লেখা হলো, এই সেন্টেন্সের কিছু একটা অংশকে একটু একদম কনভেনশনাল ওয়েতে না লিখে একটু অন্যভাবে ঘুরিয়ে লেখা হলো, যাতে তার মিনিংটা আরও এলিভেট হলো, মিনিংটা আরও উন্নত হলো, যেটা শুনতেও ভালো লাগছে, এটা পড়তেও ভালো লাগছে। এইভাবে যে সেন্টেন্সটাকে ইমপ্রুভ করা হচ্ছে, এই ওভারঅল জিনিসটাকে ফিগার অফ স্পিচ বলা হয়। তাহলে একটা উদাহরণ দেখা যাক। সি রানস ভেরি ফাস্ট, সে খুব দ্রুত দৌড়ায়। খুবই সাধারণভাবে এটা প্রকাশ করা হচ্ছে। এই সেন্টেন্সটাকে যদি এইভাবে প্রকাশ করা হয়, সি রানস লাইক এ উইন্ড, সে বাতাসের সমান জোরে দৌড়ায়, তাহলে দেখো সেন্টেন্সটার হয়তো মানে সেন্টেন্সটা আক্ষরিক মিনিংটা কিন্তু সেম থাকছে, কিন্তু সেন্টেন্সটা দেখো এলিভেট করলো, সেন্টেন্সটা দেখো শুনতেও ভালো লাগছে, সেন্টেন্সটা পড়তেও ভালো লাগছে। এই যে ব্যাপারটা ঘটলো, এই ব্যাপারটাকেই বলা হয় ফিগার অফ স্পিচ। আর এখানে কোন ফিগার অফ স্পিচ ইউজ করা হয়েছে? এখানে সিমিলি ইউজ করা হয়েছে। আমরা এগুলো দেখবো, সিমিলি কি, মেটাফর কি, এগুলো সবই আমরা দেখব। তাহলে দেখা যাক টাইপস অফ ফিগার স্পিচ। ফিগার স্পিচ অনেক ধরনেরই হয়, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কিছু ফিগার স্পিচ নিয়ে এই ভিডিওটা বানাচ্ছি। কী কী আছে ফিগার স্পিচ? সিমিলি আছে, মেটাফর, পার্সনিফিকেশন, অ্যালিটারেশন, হাইপারবোল, অ্যালুশন, পান, অক্সিমোরন, আইরনি, অ্যান্টিথিসিস, ক্লাইম্যাক্স, অ্যান্টিক্লাইম্যাক্স, সিনেকডকি, অনোমেটোপিয়া, প্যারাডক্স, চিওসমাস আর ট্রান্সফার্ড এপিথেট। সবার আগে দেখব সিমিলি। A simile is a way of comparing two things using words like and as. এই দুটো শব্দ খুব ইম্পর্টেন্ট। তাহলে এখানে দুটো জিনিসের মধ্যে তুলনা বোঝাবে। সিমিলি কি? সিমিলি দুটো জিনিসের মধ্যে তুলনা বোঝাবে, এবং লাইক এবং অ্যাজ এই দুটো শব্দ ব্যবহার করা হবে সেখানে। যেমন হার স্মাইল ইজ অ্যাজ ব্রাইট অ্যাজ দ্য সান, এখানে তাহলে তার হাসিকে কার সাথে তুলনা করা হচ্ছে? সূর্যের সাথে। কীরকম কম্পারিজন করা হচ্ছে? অ্যাজ ব্রাইট অ্যাজ। এই অ্যাজ ওয়ার্ডটা দেখতে পাচ্ছ, এটা থাকলেই তার মানে এটা সিমিলি রয়েছে এখানে। হি রানস লাইক এ চিতা, সে চিতার সমান দৌড়ায়। এখানে লাইক শব্দ দেখতে পাচ্ছ, তার মানে এই হি ব্যক্তিটা দৌড়ানোটাকে চিতার দৌড়ানোর সাথে তুলনা করা হচ্ছে, এখানে সিমিলি আছে। দিস রুম ইজ অ্যাজ কোল্ড অ্যাজ আইস, এই ঘরটা বরফের সমান ঠান্ডা। তাহলে এই ঘরটাকে আইসের সাথে তুলনা করা হচ্ছে, কেমন কম্পারিজন? অ্যাজ কোল্ড অ্যাজ। তাহলে এই তিনটে জায়গাতেই কি ইউজ করা হয়েছে? সিমিলি ইউজ করা হয়েছে। সিমিলি কীভাবে বুঝবে? এই লাইক এবং অ্যাজ এই দুটো শব্দ থাকবে। নেক্সট দেখে নেব মেটাফর। সিমিলি এবং মেটাফর মোরলেস সিমিলার, একই জিনিস বলতে গেলে। এ মেটাফর ইজ এ ওয়ে টু কম্পেয়ার টু থিংস ডিরেক্টলি বাই সেইং ওয়ান থিং ইজ অ্যানাদার উইদাউট ইউজিং লাইক অর অ্যাজ। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, উইদাউট ইউজিং লাইক অর অ্যাজ। এখানে তুলনা করা হয়, কিন্তু লাইক অথবা অ্যাজ এই শব্দগুলোর ব্যবহার করা হয় না। সিমিলি এবং মেটাফরের মধ্যে বেসিক পার্থক্য এটাই। সিমিলিতে হচ্ছে গিয়ে কারোর সাথে কারোর তুলনা যেটা করাবে সেটা দেখা যাবে, ওই লাইক বা অ্যাজ এই শব্দগুলো ইউজ করার মাধ্যমে বোঝা যাবে কার সাথে কার তুলনা করা হচ্ছে। মেটাফরে ওই লাইক বা অ্যাজ এই শব্দগুলো থাকে না, বেসিক্যালি ওই পার্সনটাকে ডিরেক্টলি কারোর সাথে তুলনা করা হচ্ছে। যেমন ধরো তুমি কাউকে দেখে বললে যে তুমি আমার চাঁদ, এখানে তুমি আমার চাঁদ, ইউ আর মাই মুন, এটা হচ্ছে মেটাফর। আর তুমি যদি বলো তোমাকে দেখতে চাঁদের মতো, যে ইউ লুক লাইক এ মুন, এটা হচ্ছে সিমিলি, যেখানে লাইক বা এই শব্দগুলো ইউজ করা হচ্ছে, যেটা সিমিলির একটা উদাহরণ। মেটাফরে কিছু এক্সাম্পল দেখা যাক। লাইফ ইজ এ জার্নি, জীবনটা হলো জার্নি। এই লাইফ আর জার্নি একই জিনিস, লাইফের সাথে জার্নি তুলনা করা হচ্ছে, কিন্তু দেখো লাইক বা অ্যাজ এই ধরনের শব্দগুলোর প্রয়োগ করা হয়নি। হি ইজ এ লায়ন ইন দ্য ফাইট, সে লড়াইয়ে সে হলো লায়নের মতো। এখানে হিয়ের সাথে লায়নের তুলনা করা হচ্ছে, এগেন লাইক বা অ্যাজ এই ধরনের কোনো শব্দ ইউজ করা হয়নি। হার ভয়েস ইজ মিউজিক টু মাই ইয়ার্স, তার গলাটা আমার কানে যেন গানের মতো শোনায়। তাহলে তার গলাটাকে এখানে গান বলা হয়েছে, কিন্তু ওই লাইক বা অ্যাজ এই ধরনের কোনো ওয়ার্ডস ইউজ করা হয়নি।
এই জন্য একটা ট্রিক তৈরি হয় যে ইফ এ সেন্টেন্স ইউজেস লাইক অর অ্যাজ দেন ইট ইজ সিমিলি। যদি একটা সেন্টেন্সে লাইক এবং অ্যাজ এই ধরনের কোনো শব্দকে দেখতে পাও তাহলে সেটা সিমিলি হবে। অর এলস ইট ইজ এ মেটাফর। যদি না থাকে লাইক এবং অ্যাজ এই ধরনের কোনো শব্দ না থাকে তাহলে সেটা মেটাফর। নেক্সট আছে পার্সনিফিকেশন। পার্সনিফিকেশন মিন্স গিভিং হিউম্যান কোয়ালিটিস টু নন হিউম্যান থিংস লাইক অবজেক্টস, অ্যানিমেলস, আইডিয়াস। পার্সনিফিকেশন মানে হলো মানুষ নয় এমন জিনিসকে মানুষের মতো ভাবা বা মানুষের মতো গুণ দেওয়া। বেসিক্যালি একটা অবজেক্ট যার মধ্যে প্রাণ নেই তাকে যদি আমরা লেখার মাধ্যমে প্রাণ দান করতে পারি তাহলে সেটাই হলো পার্সনিফিকেশন। যেটা কোনো একটা অবজেক্ট, যেটা বস্তু, সেই বস্তুটাকে যদি কোনো লেখক বা কবি একটা প্রাণীর মতো করে দেখান তাহলে সেটাকে সেই জিনিসটাকে বলা হয় পার্সনিফিকেশন। যেমন দ্য রিভার ফ্লোজ অ্যাট ইস ওন উইল। নদীটা তার নিজস্ব ইচ্ছে, উইল মানে ইচ্ছে, তার নিজস্ব ইচ্ছেতে নদীটা বইছে। একটা নদীর কি কখনো ইচ্ছে থাকতে পারে? তাহলে এখানে যে লেখক ইউজ করছেন নদীটাকে এখানে তিনি একটা প্রাণীর সমান তুলনা করছেন। যেটা প্রাণীর যেমন ইচ্ছে থাকে নদীটারও তেমন ইচ্ছে আছে এবং নদীটা সেই ইচ্ছে নিয়ে বইছে। দ্য সান স্মাইল ডাউন অ্যাট আস। সূর্য আমাদের দিকে তাকিয়ে হাসলো। সূর্য কি কখনো হাসতে পারবে? তাহলে এখানে সূর্যকে একটা মানুষের সাথে তুলনা করা হলো। একটা মানুষ যেমন আমাদের দিকে তাকিয়ে হাসবে সেরকমভাবেই সূর্যকে এখানে বলা হচ্ছে যে সূর্য আমাদের দিকে তাকিয়ে হাসছে। টাইম ওয়েটস ফর নান। সময় কারোর জন্য অপেক্ষা করে না। সময় কি কারোর জন্য অপেক্ষা করতে পারে? কে অপেক্ষা করবে? কোনো মানুষ অপেক্ষা করবে। তাহলে এখানে টাইমকে একটা মানুষের সাথে তুলনা করা হচ্ছে। যেটা মানুষ যেমনভাবে অপেক্ষা করে সেমভাবেই টাইমটাও এখানে অপেক্ষা করছে। তাহলে এই তিনটে হলো তোমার পার্সনিফিকেশনের উদাহরণ, যেখানে রিভারটাকে, সানটাকে এবং টাইমটাকে একটা মানুষের মতো করে প্রকাশ করা হচ্ছে। এরপর দেখব অ্যালিটারেশন। অ্যালিটারেশন ইজ হোয়েন দ্য সেম সাউন্ড ইজ রিপিটেড অ্যাট দ্য বিগিনিং অফ ওয়ার্ডস। অ্যালিটারেশন মানে একাধিক শব্দের শুরুতে এক ধরনের শব্দ বা আওয়াজ বারবার ব্যবহার হওয়া। মানে ধরো 4-5টা শব্দ রয়েছে বা 3-4টে শব্দ রয়েছে, এই 3-4টে শব্দর শুরুতে একই টাইপের সাউন্ড আসবে, একই টাইপের ধ্বনি শোনা যাবে। যেমন পিটার পাইপার পিকড এ পেক অফ পিকলড পেপার্স। দেখো সবকটার শুরুতে একটা পি এর সাউন্ড আসছে। তারপর 7 সিস্টার্স স্লেপ্ট টুগেদার ইন এ রুম। এখানে দেখো 7 সিস্টার্স স্লেপ্ট, সবকটার আগে এস এর সাউন্ড, সয়ের সাউন্ড আসছে। তারপর বিগ ব্রাউন বিয়ার্স বাউন্সড ব্রেভলি। এখানে দেখো সবকটার আগে একটা বয়ের সাউন্ড, বি এর সাউন্ড আসছে। এই যদি দেখো যে কয়েকটা ওয়ার্ড রয়েছে এবং তার আগে দেখো একই ধরনের ধ্বনি, একই টাইপের সাউন্ড আসছে, তাহলে সেই জিনিসটা হচ্ছে অ্যালিটারেশন। নেক্সট হচ্ছে হাইপারবোল। হাইপারবোল বা এক্সাজারেশন। হাইপারবোল ইজ হোয়েন ইউ সে সামথিং ইন অ্যান এক্সট্রিম অর ওভার দ্য টপ ওয়ে। হাইপারবোল মানে হলো যখন কোনো কথা খুব বাড়িয়ে বলা হয় বা অতিরঞ্জিতভাবে প্রকাশ করা হয়। বেসিক্যালি কোনো কথাকে এক্সাজারেট করে বলা বা অতিরঞ্জিতভাবে প্রকাশ করা হয়, সেইগুলোকেই হাইপারবোল বলা হয়। হি রানস ফাস্টার দ্যান উইন্ড। সে বাতাসের থেকেও জোরে দৌড়ায়। আই হ্যাভ টোল্ড ইউ মিলিয়ন টাইমস। আমি তোমাকে লক্ষ বার বলেছি। আই অ্যাম ডাইং অফ লাফটার। আমি হাসতে হাসতে যেন মারাই যাচ্ছি। মাই ফোন ব্যাটারি ডাইজ এভরি 2 সেকেন্ডস। আমার ফোনের ব্যাটারিটা প্রত্যেক 2 সেকেন্ড পর পর শেষ হয়ে যায়। এখানে প্রত্যেকটাতেই দেখো কথাটাকে অতিরঞ্জিত করে বা বিশাল বাড়িয়ে চড়িয়ে বলা হচ্ছে। এই ধরনের ফ্রেজগুলোকে বা এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা হাইপারবোল বলি। নেক্সট হচ্ছে অ্যালিউশন। অ্যালিউশন মিন্স indirectly mentioning something famous or well known like a person, place, event or work of art. অ্যালিউশন মানে হলো কোনো বিখ্যাত ব্যক্তি, স্থান, ঘটনা বা শিল্পকর্মের নাম সরাসরি না বলে ঘুরিয়ে ফিরিয়ে বলা। যেমন হি ইজ দ্য অর্জুনা অফ আওয়ার টিম। সে আমাদের টিমের অর্জুনা। এখানে অর্জুনা বলতে মহাভারতের অর্জুন ক্যারেক্টারটার কোয়ালিটিসগুলোকে বোঝানো হচ্ছে, যে অর্জুনের মধ্যে কী কী কোয়ালিটিস ছিল। হি ওয়াজ ফোকাসড, স্কিলড অ্যান্ড ডেডিকেটেড। এই কোয়ালিটিসগুলো এই ব্যক্তিটার মধ্যে আছে। ইউ আর নো লেস দ্যান বিরাট কোহলি ইন ক্রিকেট। তুমি বিরাট কোহলির থেকে কম কিছু নও। তার মানে কি, বিরাট কোহলি যেমন একজন স্কিলড প্লেয়ার, তার মানে এই ব্যক্তিটাও খুবই স্কিলড একজন প্লেয়ার। হি গেভ এ স্পিচ লাইক নেতাজি সুভাষচন্দ্র বোস। এখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো সে স্পিচ দেয়। নেতাজি সুভাষচন্দ্র বসু যেমন খুবই পাওয়ারফুল কথা বলতেন এবং খুব ভালো লিডারশিপ কোয়ালিটিস দেখাতেন, তাহলে ব্যক্তিটাও এই নেতাজি সুভাষচন্দ্র বসুর মতোই স্পিচ দেয়। মানে তার মধ্যেও নেতাজি সুভাষচন্দ্র বসুর কোয়ালিটিসগুলোকে দেখা যায়।
এই ফেমাস ব্যক্তিদের, এই অর্জুনা, বিরাট কোহলি বা নেতাজি সুভাষচন্দ্র বসু, এই ধরনের ফেমাস ব্যক্তি স্থান বা কোনো ঘটনা, এই ধরনের কোনো জিনিসকে একটা তুলনার মতো করে যদি কাউকে কিছু বোঝানো হয়, তখন সেই ফ্রেজটা, সেই ব্যাপারটাকেই অ্যালিউশন বলা হয়। নেক্সট হচ্ছে পান। পান মিন্স ইউজিং ওয়ার্ডস ইন এ ফানি অর ক্লেভার ওয়ে বিকজ দে সাউন্ড অ্যালাইক অর হ্যাভ ডাবল মিনিংস। পান মানে এমন মজার কথা যেখানে শব্দ একরকম শোনায় বা একাধিক মানে হয়, তাই সেটা হাসির বা বুদ্ধির খেলা হয়ে যায়। বেসিক্যালি পান হলো একটা শব্দ যার একের বেশি মিনিংস আছে। বেসিক্যালি আমাদের এটাকে ডাবল মিনিং কথা বলি, সেই ডাবল মিনিং কথাটাই হচ্ছে পান। যেমন আই স্টাডিড কেমিস্ট্রি বাট দেয়ার ওয়াজ নো রিয়াকশান, মানে আমি কেমিস্ট্রি পড়েছি কিন্তু তাতে কোনো রিয়াকশান হয়নি। তাতে রিয়াকশান হয়নি বলতে আমি কেমিস্ট্রি ভালো করে পড়িনি, আমি কেমিস্ট্রি যে পড়েছি তাতে আমি খুব বেশি ফল পাইনি। আই ডোন্ট ফাস্ট, আই জাস্ট ইট ফাস্ট। এখানে ফাস্ট বলতে বেসিক্যালি উপোস করা বোঝাচ্ছে, আর পরে যে ফাস্ট ওয়ার্ডটা ইউজ করা হচ্ছে সেটা দ্রুত বোঝাচ্ছে। মানে আমি কোনো সময় উপোস করি না, আই জাস্ট ইট ফাস্ট, আমি খাবার পেলে তাড়াতাড়ি খেয়ে নিই। এখানে ফাস্ট ওয়ার্ডটা একটা ডাবল মিনিং ফ্রেজ তৈরি করছে। একটা ফেমাস সিনেমার ডায়লগ যেমন দিল গার্ডেন গার্ডেন হো গেয়া, এখানে গার্ডেন বলতে বেসিক্যালি যে আমি খুব খুশি, আই এম এক্সট্রিমলি হ্যাপি, এই ব্যাপারগুলোই হচ্ছে পান। পান হচ্ছে বেসিক্যালি ডাবল মিনিং কথা যেখানে একটা মজার ব্যাপার থাকবে। নেক্সট হচ্ছে অক্সিমোরন। অক্সিমোরন মিন্স টু অপোজিট ওয়ার্ডস ইউজ সাইড বাই সাইড। অক্সিমোরন মানে দুটো বিপরীত শব্দ যখন একসাথে ব্যবহার করা হয়, দুটো অপোজিট ওয়ার্ডস। যেমন লিভিং ডেড, লিভিং মানে জীবন্ত, ডেড মানে মৃত। তার মানে এখানে লিভিং ডেড কথাটা মানে হচ্ছে নট অ্যালাইভ, সে জীবন্ত নয়, আবার নট ফুললি ডেড, আবার পুরোপুরি মৃতও নয়। ক্লিয়ারলি কনফিউজড, ক্লিয়ারলি মানে পরিষ্কারভাবে, কনফিউজ মানে কেউ ধাঁধিয়ে গেছে, হতভম্ব হয়ে গেছে, তার মানে কি সে কনফিউজড হয়ে গেছে, সেটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। নেক্সট হচ্ছে রেগুলারলি ইরেগুলার। রেগুলারলি ইরেগুলার মানে হচ্ছে যখন কেউ একজন নিয়মিতভাবে অনিয়মিত, সে মানে ধরো সে পড়তে কামাই করছে কিন্তু সেই কামাই করাটা খুবই নিয়মিত, মানে সে প্রতি সপ্তাহে একদিন করে কামাই করছে বা প্রতি সপ্তাহে দুদিন করে কামাই করছে, এই ব্যাপারটা তার মধ্যে রেগুলার হচ্ছে যে সে পড়তে আসছে না, তাহলে সে রেগুলারলি ইরেগুলার। এই ধরনের দুটো কন্ট্রাস্টিং ওয়ার্ড যখন পরস্পর বসে একটা ওভারঅল মিনিং তৈরি করবে, সেগুলো হচ্ছে অক্সিমোরন। যেমন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটাও একটা অক্সিমোরনের উদাহরণ। থ্যাংক ইউ টু এভরিওয়ান। আজকের এই ভিডিওটা এটুকুই রাখছি। এর বাকি যে ফিগার স্পিচগুলো বেঁচে থাকলো সেগুলোকে আমি পার্ট 2-তে আর একটা নতুন ভিডিওতে ডিসকাস করব।